আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 ডিজিটালের বিশেষ আয়োজন আলোকিত আলাপনে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি তালহা ইবনে রেজা। প্রিয় দর্শক, এবারের আলোকিত আলাপনে আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ এক চমক। এই প্রথম আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন সেলিব্রিটি বাবা তার দুজন সেলিব্রিটি সন্তানকে সঙ্গে নিয়ে, যারা দীর্ঘদিন ধরে দেশের ইসলামী অঙ্গনে বিভিন্ন ইসলামী গান, হামদ, নাত এবং নাশিদ পরিবেশন করে দর্শকদের জনপ্রিয়তা অর্জন করেছেন। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দেই আজকের অতিথিদের সঙ্গে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন হেভেন টিউন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সুরকার, গীতিকার এবং কণ্ঠশিল্পী গাজী আনাস রওশন এবং তার মেয়ে আকসা বিনতে আনাস এবং তার ছেলে শাবাব বিন আনাস। প্রিয় দর্শক, চলুন চলে যাই অতিথিদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। এই যে আপনাদের পুরো সঙ্গীত পরিবার আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাবো যারা দেখছেন দেশ বিদেশ থেকে, প্রত্যেক দর্শকদেরকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আজকের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে আজকের এই চমৎকার আলোকিত আলাপন অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত করার জন্য। সাধারণত আমরা একত্রিত হইতে পারি না, খুব কষ্ট হয় বা কঠিন একটা ব্যাপার এটা। তারপরেও আপনারা একত্রিত করেছেন। জি, কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে আপনার সাথে যোগাযোগ চলছিল, ব্যাটে বলে মিল ছিল না। অবশেষে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা উপস্থিত হয়েছি সবাইকে একসাথে নিয়ে। এই মুহূর্তে আপনাদের ব্যস্ততা কি নিয়ে চলছে যদি শুরুতেই জানতে চাই? আমার ব্যস্ততা তো অনেক কিছু নিয়ে। আমি বেশ কিছু চ্যারিটেবল কাজের সাথে সংযুক্ত। আমাদের একটা মাদ্রাসা আছে হেভেন টিউন ফাউন্ডেশনের মাধ্যমে আমার বেশ কিছু কার্যক্রম চালু আছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড, পাশাপাশি মাদ্রাসা। আর আমার পার্সোনাল যে বিজনেসগুলো আছে এগুলো মেনটেন করতে হচ্ছে। একের পর এক গান নিয়ে কাজ করা, বেশ কিছু গান চলমান প্রজেক্ট হাতে আছে। আর বিশেষ করে এই দুইজনকে বেশি একটু সময়ও দিতে হয়। সবকিছু মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যেই। আচ্ছা, হ্যাঁ, আমরা সব গল্পগুলো শুনবো। তো আমরা চলে যাচ্ছি আকসার কাছে এবং শাবাবের কাছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা অনেক গান হবে, গল্প হবে, আড্ডা হবে ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে আমরা শুরুটা করতে চাচ্ছি আকসা এবং শাবাবকে দিয়ে, যে তোমাদের এই মুহূর্তে ব্যস্ততা কি নিয়ে চলছে। তোমার আব্বুরটা বলে শুনেছি আমরা, তোমাদের ব্যস্ততাটা কি নিয়ে চলছে? আমি এখন স্ট্যান্ডার্ড 8-এ পড়ি, সো আমার ও লেভেলস সামনে। আমি ট্রাই করছি যে নেক্সট ইয়ার ও লেভেলস দেওয়া, মানে এসএসসি দেওয়া। সো আমি এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, অ্যান্ড যেহেতু প্রেশার একটু বেশি, এই জন্য আমার পড়াশোনা নিয়ে অনেক বিজি থাকতে হয়। আমার সকাল 7টা থেকে পড়াশোনা শুরু হয়, শেষ হয় 8:30, রাত 8:30টায়। আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ, এরপর আসার পর আবার রিসেবল করে আবার ঘুমাই, তো টাইম নাই আমাদের। সো এখন গান যে করবো টাইম পাচ্ছি না, এটা নিয়ে এখন বিজি আছি। তাহলে ভাইয়া, আপনার মেয়ে যেমনটি বলছিল যে সে খুব ব্যস্ততার মধ্যে থাকে পড়াশোনা নিয়ে, আসলে কি সে পড়াশোনা করে? পড়াশোনা বাচ্চারা তো করতে চায় না, মূলত একটু দুষ্টামি করার চেষ্টা করে, সময় ক্ষেপণ করার চেষ্টা করে, কিন্তু তাদের প্রেশারটা এত বেশি, তারা প্রেশার তারা মানে সেই প্রেশারের তুলনায় চেষ্টা করে মোটামুটি ভালোভাবেই তাদের কাজগুলো কমপ্লিট করার পাশাপাশি আবার মানে পড়াশোনার পাশাপাশি আবার হিফজও করছে। তো ওখানে আরেকটা প্রেশার আছে। আমরা সেই বিষয়ে আমরা শুনবো সেই কথাগুলো। মানে আমার জানার ছিল যে ওর যে দাবি যে এতটুকু পড়াশোনা করতে হয় সেই সকাল থেকে রাত অবধি, আমার কোনো চয়েস নাই। সে যতটা বলেছে তার চেয়ে বেশি কিছু। কেমন? আচ্ছা আচ্ছা, সকাল থেকে সে স্কুলে যাচ্ছে, স্কুল শেষ করে এসে সে কখনো কখনো লাঞ্চ না করে আবার কোচিং এ চলে যাচ্ছে। আমার এটা খুব খারাপ লাগে। আমি চেষ্টা করি কিছু না কিছু যেন খেয়ে যায়, সে অসুস্থ হয়ে যাবে না হয়। সকালে স্কুলে আমি দিয়ে আসছি, বাকি দুপুরের পর থেকে যেটা তার আম্মু মেনটেন করে, কিন্তু লাঞ্চ না করে সে চলে যায়, এমনটাও হয়। কারণ খুব প্রেশার, স্কুল থেকে আসতে আধা ঘন্টা লেট হয়ে গেলে কখনো কখনো স্কুলের কারণে লেট হয়, আবার আমরা গিয়ে পৌঁছাতে তাকে নিয়ে আসতে লেট হতে পারে। তো এই কারণটায় তার আবার কোচিং শুরু হয়ে যায়, ওইটাতে একটু প্রবলেম হয়ে যায়, এই জন্য না খেয়ে দৌড় দেয়। শাবাব, তুমি কিসে পড়ছো? আমি এখন স্ট্যান্ডার্ড 5-এ পড়ছি। আমার এখন 7:30-এর সময় উঠতে হয়, এই কারণে প্রথমত একটা চাপ। এখান থেকে আমার 2:30 পর্যন্ত পড়তে হয়। স্কুল থেকে আসার পরে আমি গোসল করি, তারপরে খাবার খাই, তারপর আমি ঘুমাই 6টা বা 6:30 পর্যন্ত, দুপুরে খাবারের পর। আচ্ছা, ঘুম থেকে উঠে আমি
মাদ্রাসায় যাই, মাদ্রাসায় গিয়ে আমি আসি 8:30 8:30 মাগরিবের পর থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মাগরিব- ওই সময়টা কি করা হয় মাদ্রাসায়? মাদ্রাসায় কোরআন পড়া হয়, হিফজ নামাজ করছি। পড়া হয়, হিফজ করছি আমি, আচ্ছা, একবার আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আবার আছে স্বভাবের আচ্ছা। মানে স্কুল এরপরে থেকে 8:30 থেকে 10টা পর্যন্ত আমার tutor। হোম টিউটর আসে, তার কাছে পড়তে হয় হোমওয়ার্ক, আরও এক্সট্রা জিনিস। তারপরে উনি যখন চলে যায় তখন আমি খাবার খেয়ে ঘুমা যাই। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আর কি করা হয়? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যে বলা হয়, সহশিক্ষা কার্যক্রম, এ ধরনের কোনো অ্যাক্টিভিটিসের সাথে কি তোমরা জড়িত আছো? আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো অ্যাক্টিভিটির সাথে জড়িত আছি, যেমন আমি আছি আর্ট, সিঙ্গিং তো করছি, এরপরে নিউজ প্রেজেন্টিং, কারাতে এবং সুইমিং, আরও অনেক কিছু আছে। এরকম কয়েকটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে। সো এর সাথে আমার হিফজও করতে হচ্ছে। হিফজ আমার এখন আলহামদুলিল্লাহ 3 পারা কমপ্লিট হয়েছে, এখন আমি আরও করব। অ্যান্ড শাওয়াবেরও সেম, বাট ওর জাস্ট ক্যারাতে জায়গায় তাইকোয়ান্ডো রিপ্লেসমেন্ট, বাকি সব সেম। আমরা সেম টাইপের এক্সট্রা তোমার কারিকুলাম করি। কোন বেল্টের পর্যায়ে আছো এখন? আমি এখন ইয়েলো বেল্টে আছি, আর শাওয়াব মাত্র নতুন। আমি হোয়াইট বেল্ট এখনো মাত্র শুরু করেছি। এই যে বাচ্চাদের উপর নানামুখী চাপ, Pressure, মানে pressure। এত প্রেসার, এটা কি বাবা মারা কি মনে হচ্ছে তোমাদের যে তোমাদের উপর বেশি চাপিয়ে দিয়েছেন এরকম কিছু না? It's okay? ওয়েল না, আমি যদি এখন সব প্রেশার কমপ্লিট করে ফেলি তাহলে তো ফিউচারে আমার প্রেশার থাকবে না, যেহেতু আমি চাচ্ছি এসএসসি লাইক ও Definitely. লেভেলস নেক্সট ইয়ার দিয়ে দিতে। এরপর আমি আমার মতন করে নেক্সট ইয়ার কলেজ করব, এ লেভেলস করবো, শেষ। আমার আর পড়াশোনার চাপ এত নাই, যেহেতু আমার ফিউচারে মেডিকেল নিয়ে প্ল্যান আছে। তো আই নিড টু টেক দ্য প্রেশার নাও, আচ্ছা, অর আচ্ছা, এলস আচ্ছা। পরে গিয়ে প্রেশার। তোমরা কি দুজনে একই স্কুলে পড়ছো নাকি আলাদা? না, না, দুজন আলাদা ডিফারেন্ট স্কুল। আলাদা স্কুল। এটার পেছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, কারণটা আবার বলে দিলে কষ্ট হবে স্কুলের কর্তৃপক্ষ। না, একটু তারপরে ছোট করে যদি, হ্যাঁ, ছোট করে একটু, যদি বলি, হ্যাঁ। আসলে ওরা দুজনেই যে স্কুলে ছিল, এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল, খুব ভালোবাসে তাদেরকে, কিন্তু তারা এভারেজে পড়ছিল 19 থেকে 24 পর্যন্ত। এখনো আকসা এভারেজই আছে, আচ্ছা আচ্ছা। কিন্তু 24-এ এসে আমাদের আকিজের সম্মানিত ডিরেক্টর এমডি মহোদয় জামিল ভাই, আমার খুব ক্লোজ মানুষ, তো উনি একটা স্কুল করেছে ধানমন্ডি লেকের গ্রামার যে স্কুলটা, এটাকে ওনারা নিয়ে ওনার লাইট হাউস নামে একটা স্কুল করেছেন। খুব চমৎকার আঙ্গিকে ইংলিশ মিডিয়াম সাজিয়েছেন। 2টা ব্রাঞ্চ আছে, একটা ধানমন্ডিতে আর একটা হচ্ছে গুলশানে। তো ওইটা করার পরে জামিল ভাই আমাকে বললো যে আপনি শাবাবকে আমার এখানে দিয়ে দেন। তো ফুল স্কলারশিপে শাবাবকে উনি চাইলো, এবং শাবাবও প্রথম দিকে ওখানে সে যেতে চায়নি, পরে যখন ওখানকার কারিকুলাম দেখলো তখন তার খুব ভালো লেগে গেল আচ্ছা আচ্ছা। যে হ্যাঁ, এটা ভেরি গুড। মানে সে 1 সপ্তাহ কন্ডিশনে ক্লাস করবে, এছাড়া তার কিন্তু এভারেজ ভালো লাগছিল। বুঝতে পেরেছি। আমাদের দুজনেরই এখন লাইট হাউসে থাকার কথা, কিন্তু আমার যেহেতু ও লেভেলস এর জন্য মানে চেঞ্জ করলে কারিকুলাম চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমি এভারেজে আছি। আবার তারাও কষ্ট পাবে, যে জন্য আমি আচ্ছা, আমি দুজনকে দুই জায়গায় রাখছি। আচ্ছা, তাহলে তোমরা যে দুজন দু প্রতিষ্ঠানে পড়ছো, সেখানে তোমাদের এই যে তোমরা যে একটা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা এই যে অনলাইনে ইন্টারনেটে তোমরা যে বেশ জনপ্রিয়, তোমাদেরকে অনেক দর্শক শ্রোতা দেখেন, তোমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, স্কুলে এটার কি কোনো ইম্প্যাক্ট, কোনো প্রতিফলন দেখতে পাও কিনা? স্কুলে আমরা যখন 2019-এ এভারেজে দুজনেই গিয়েছিলাম, তখন যাওয়ার সাথে সাথে দেখি যে যত স্টুডেন্ট আছে এভারেজে, লাইক এভরিবডি নোজ আস। আচ্ছা অ্যান্ড আচ্ছা। তখন আমরা যে এত অ্যাপ্রিসিয়েট করেছি জিনিসটাকে, বাট দেন শাওয়াব চলে গেছে। অনেকেই একটু স্যাড হয়েছিল যে শাওয়াব ইজ নট দেয়ার এনিমোর। অ্যান্ড দেন ওয়েন শাওয়াব ওয়েন্ট টু লাইট হাউসের স্টুডেন্টসরা আবার ওকে অ্যাপ্রিসিয়েট করে। তো মোটামুটি ইটস ব্যালেন্স, খুব appreciate খুব অ্যাপ্রিসিয়েট করে। এই যে তোমরা পরিচিত মুখ অনলাইনে, সেলিব্রিটি, We স্কুলে don't take us as celebrities, so আচ্ছা, পরিচিত এটার জনপ্রিয়তা। এটার কোনো ইফেক্ট তাদের পড়াশোনা যেন না পড়ে, সেটা স্কুল কর্তৃপক্ষকে ভালো করে না, বলে আমি দেয়া, জানতে তারা চাচ্ছি, কিছুই না। হ্যাঁ আমি জানতে চাচ্ছি যে স্কুলে যারা টিচার্স রয়েছেন তারা তোমাদেরকে কিভাবে এটাকে করেন, মানে তোমরা কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাও কিনা? এক্সট্রা ফ্যাসিলিটিস পাই না। ওয়েল, স্কুলের বাহিরে হ্যাঁ টিচার্সরা এসে আমাদের সাথে কথাবার্তা বলে, পছন্দ করে, বাট স্কুলের ভিতরে যাতে কোনো এফেক্ট না পড়ে, এটা বাবা আমাদের লাইক টিচার্সদেরকে জানিয়ে রেখেছে, যাতে স্টুডেন্টসরা আমাদেরকে অন্যভাবে না দেখে যে না ওদেরকে এক্সট্রা কেয়ার দেওয়া হচ্ছে, আমাদেরকে দেওয়া হচ্ছে না, এরকম যাতে পার্সিয়ালিটি না হয়, জন্য লাইক এভরিওয়ান ইজ সেম। এই জন্য এবং তোমরাও সম্ভবত সবার সাথে, মানে তোমার যারা হ্যাঁ, মানে ক্লাসমেট যারা রয়েছে তাদের সাথে ভালো একসাথেই মেশো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। এর মধ্যে কিছু বিষয় ঘটে, সেটা হচ্ছে যে মানে তারা এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাচ্ছে কিনা টিচারদের কাছ থেকে বা স্কুলের কাছ থেকে, এটা আবার অন্যদের খুব নজরে রাখে তারা। হ্যাঁ হ্যাঁ, এবং এটার জন্যে কখনো কখনো টিচারদেরকে একটু ওদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হয়। যে ওরা যত ব্রিলিয়েন্টই হোক না কেন,
ওদের দিকে মানে মানে হয় না যে ব্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে সামনের সিটে বসিয়ে তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করা, না, ওরা ব্রিলিয়েন্ট হলেও ওদের দিকে এক্সট্রা কেয়ার করা যায় না কিছু তাহলে কিছু মনে ক্ষেত্রে। করে যে লাইক অন্য রিজনের জন্য রাখছে। হ্যাঁ, তো এই যে এই জায়গাটাতে ওদের কষ্ট আছে কিছুটা। আচ্ছা, গল্পে গল্পে আমরা কিছুটা এগুলাম। বিষয়টা হচ্ছে এদেরকে এই আকসা এবং শাবাব এদেরকে সারা দেশবাসী, শুধু না দেশের বাইরে আমাদের যারা বাংলা ভাষাভাষী যে ভাই বোনেরা রয়েছেন তারা সবাই তাদেরকে এই যে আমাদের ভাই বোন যে একটা গান আছে সেটার মাধ্যমেই আমার ধারণা সবাই চেনে তাদেরকে। তো আমরা এই অনুষ্ঠানের এই পর্যায়ে একটু তাদের কাছ থেকে গান শুনতে চাই। আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমায় আদরে রেখো। ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমায় আদরে রেখো। ভাইয়া তুমি নয়ন মনি, তুমি আমার আশা, তোমার জন্য আদর্শ হাগ মিষ্টি ভালোবাসা। আপু তুমি আমলে হো মা ফাতিমার মতো, দিনের পথে আলো ছড়াও শিক্ষায় অবিরত। পাশাপাশি থাকবো মোরা হয়ে যে রতন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। মাশাল্লাহ, চমৎকার। আমরা তোমাদের গাওয়া ভাই বোন গানটি শুনছিলাম। আমরা দোয়া করছি তোমাদের ভাই বোনের যে বন্ধন এটা যাতে কিয়ামত পর্যন্ত এবং মৌত পর্যন্ত তোমাদের মধ্যে অটুট থাকে, এই দোয়া করছি। আমিন। এবং তোমাদের বাবা মার মনের যে ইচ্ছা তোমাদেরকে নিয়ে, যেই স্বপ্ন ভবিষ্যৎ, সেটা যাতে সেভাবে তৈরি হয় সেই দোয়াও করছি। আমিন। যেমনটি গানের মধ্যে বলছিল তারা যে বাবা মাকে জ্বালাতনের কথা, আপনাদেরকে কি বাবা মাকে কি জ্বালাতন করে কিনা বাচ্চারা? না, আসলে ওরা দুজন খুব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ নেয়ামত আমাদের জন্য। যদিও এটা ওদের সামনে কখনো বলা হয় না, একটু শাসনের মধ্যেই থাকে, তারা শাসনের মধ্যে থাকে। বাচ্চারা একটু চঞ্চল হবে, আর তারাও কিছুটা চঞ্চলতাকেই তো বলতো জ্বালানো বলে। তার মধ্যেও আলহামদুলিল্লাহ তারা তাদেরকে কন্ট্রোল করা যায় এবং তারা নিজেরাই এটা ফিল করে যে তাদের আসলে কোনটা দরকার। তাদের সাথে আমরা খুব ফ্রেন্ডলি থাকি, যেমন আমি দুজনেরই ফ্রেন্ড। আচ্ছা, আকসা সাহেবের আম্মু সেও ফ্রেন্ড। আমরা একসাথে, আমরা চারজন মানুষ এক পরিবারে, আমরা একেবারে বন্ধুসুলভভাবেই আল্লাহ তাআলা রেখেছেন আলহামদুলিল্লাহ। এবং এটাতেই আমরা ইজি ফিল করি যে তারা নিজেরাই ফিল করে যে তাদের আসলে কোনটা দরকার। যেমন শাবাবকে আমরা যখন বলি যে শাবাব তোমার তো হিপসটা হচ্ছে না, এটাকে কি করা যায়, আচ্ছা, তখন সেই আমাদেরকে পরামর্শ দিল যে বাবা আসলে স্কুলে তো হিপসটা হচ্ছে না, এটা গত 3-4 বছর ধরে আমরা ট্রাই করছি। এটা হয়তো স্কুলের দোষ না, আমরাই হয়তো যেহেতু একটা ক্লাসের সমান টাইম, এটা হয় মানে কখনো কখনো এমন হয় যে ফজরের পরেই ক্লাসটা শুরু হয়, তার জন্য একটু অসুবিধা হয় গিয়ে পৌঁছাতে, বা যে জন্য সে নিজেই ফিল করছে যে আমাকে আসলে স্কুলের পড়াটা আমি স্কুলে কন্টিনিউ করা বেটার হয়, আমাকে একটা মাদ্রাসায় কিছুদিনের জন্য দেয়া যায় কিনা দেখো। আচ্ছা, এটা ওই ভেবেছে। সেই বলছে। আচ্ছা আচ্ছা, সেই বাহ, বলছে। মাশাআল্লাহ। পরে মাদ্রাসায় দিয়েছে, ওখানে সে খুব ভালোভাবে মাদ্রাসাটাকে নিয়েছে সে, ওখান থেকে খুব সুনাম আসছে আলহামদুলিল্লাহ। তারাও খুব হ্যাপি তাকে পেয়ে, এবং ওখানে সে ভালো করছে। ওখান থেকে এক্সট্রা আরও অনেক কিছু সে জানতে পারছে, যেমন মাসাইলগত বিষয়গুলো, তারপরে খাবারের পরে প্লেটে কোনো কিছু না রাখা, যেটা সুন্নাহ। এই জিনিসগুলো কিন্তু আমি অন্যভাবে পারছিলাম না তাদেরকে এই করতে, যে সুন্নাহগুলোকে মেনটেন করা, বা মানে যে ফরজগুলোকে মেনটেন করা, এগুলো মাদ্রাসায় কন্টিনিউ থাকার পরে তখন আমি দেখলাম যে এগুলো অনেক কিছু হয়ে যাচ্ছে। সঠিক সময় নামাজ আদায়ের যে সিস্টেমটা, যেটা দ্রুত হওয়া উচিত, ওই নামাজের সময় তার নিজের পক্ষ থেকে একটা তাড়া চলে আসছে। এই জিনিসটা মাদ্রাসায় দেওয়ার পর থেকে আমি খেয়াল করেছি যে এটা মাশাআল্লাহ ভালোভাবে হচ্ছে। মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের বাসায় এখন কে কে আছেন? এখন আমরা 4 জনের ফ্যামিলি, আমি, শাবাব, আম্মু আর বাবা, আমরা ছাড়া আর। তোমরা তো 2 ভাই বোনই, আর তো হ্যাঁ, তোমাদের হ্যাঁ, ভাই বোন নেই। হ্যাঁ। বাবা মার মধ্যে কে বেশি আদর করে তোমার, কাকে? এভাবে তো পার্সিয়ালিটি করা যায় না। আম্মু বাবা দুজনেই ইকুয়াল, মানে ভালোবাসা দেয়, শাসনটা ইকুয়াল, শাসন ইকুয়াল, বাট টাইম ম্যানেজমেন্ট আর কি। যেমন বাবা বাসা সারাদিন থাকে না, আম্মু থাকে,
আবার তখন বাবা আম্মু যতটুকু সারাদিন টাইম দেয়, বাবা রাতে ওইটা দেওয়ার ট্রাই করে, কভার করার ট্রাই করে। হ্যাঁ। তোমরাই মাত্র 2 ভাই বোন, আর তো কোনো ভাই বোন নেই? না, দুষ্টামি, মারামারি এসব হয় কিনা বাসায়? বাসায় হয়, সব ভাই বোনেরই হয়, কিন্তু আমরা তো টাইমই পাই না মারামারি করার। আমি আচ্ছা, সারাক্ষণ আচ্ছা। বাইরে থাকি, ও সারাক্ষণ বাইরে থাকে, আমরা মারামারি করবোটা কখন? না, এই যে এত বড় হয়েছো, আপনিও আছেন, বাবা আছেন, এত বড় হয়েছে তারা, এর মধ্যে মানে গুরুতর কোনো মারামারি বা না কোনো না এই ধরনের কিছু গুরুতর কিছু করেনি? ঘটেনি কখনো, আচ্ছা, আচ্ছা। টুকটাক তো হয়ই, টুকটাক একটু হয়। চঞ্চল আছে। তো এর মধ্যে তোমাদের মজার কোনো গল্প, স্মৃতি যেটা খুব ইন্টারেস্টিং, এরকম কিছু আছে কি? ভাই বোনের বলতে আমাদের অনেক ইন্টারেস্টিং স্টোরিজ আছে। একদিন যখন আমরা মালয়েশিয়াতে ছিলাম, ওইখানে একটা ভিলেজ ছিল, নাম ফ্রান্স ভিলেজ। ফ্রান্স ভিলেজে একটা ঐতিহ্যবাহী ব্রিজ আছে, ওইখানে লকের মধ্যে নাম লেখা থাকে। এখন আমরা ওই ভিলেজটা জাস্ট মানে এক্সপ্লোর করতেছিলাম, এর মধ্যে শাবাব একটা লক পেয়েছে হঠাৎ করে, আমার নাম লেখা, আকসা, ডেট লেখা একজনের। তো ওইটা দেখার পরে শাবাব যখন আমাকে এসে দেখালো যে আকসা দেখো তোমার নাম এখানে লেখা আছে, তখন তো আমরা এটা অনেক মজা করেছিলাম। এর পরের দিন আমরা থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাওয়ার প্ল্যান ছিল এর কয়েকদিন আগে। আমরা ফ্লাইট ডিলে হয়ে গেছিলো একটা রিজনের জন্য। আমরা যখন থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাব, ওই 1 ঘন্টা আগে, এমনিতে একটু লেট হয়ে গেছিলো, 1 ঘন্টা আগে আমরা এয়ারপোর্টে থাকবো। এয়ারপোর্টে থাকার সময় আমরা ড্রাইভারকে বলেছিলাম যে এয়ারপোর্টে নিয়ে যেতে। এখন আমরা তো এখানে আর মানে ট্যুরিস্ট হিসেবে আছি, আমরা তো এখানে সিটিজেন্স না। তো এখন সিটিজেন্স যখন মানে ওনারা তো ওনাদের মতন করে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে গিয়েছে। যাওয়ার পরে দেখি যে আমাদের ফ্লাইট ম্যাচ করে না, আর আমাদের হাতে আছে আর 20 মিনিট। আচ্ছা, এরপরে আমরা তাড়াতাড়ি অন্য ফ্লাইট যেখানে আছে এয়ারপোর্টে যাওয়ার ট্রাই করছি, বাট ওই এয়ারপোর্টের রাস্তাই 2 ঘন্টার। এখন আমরা কেমনে পৌঁছাবো, আমরা তো কোনো সিস্টেম ছিল না। এরপরে আমরা ফ্লাইটটা মিস করেছি, অ্যান্ড উই হ্যাড লট অফ ফান বিকজ একদিন টানা আবার থাইল্যান্ডে থাকতে পেরেছি। ওইখানে এয়ারপোর্টের পাশেই আরেকটা হোটেল ছিল, ওই হোটেলে আমরা রাতের বেলা অনেক জিনিস কেনাকাটা করেছি, and সাপে বড় হয়েছে। অনেক কেনাকাটা করেছি আর অনেক মজা করেছি তখন। আচ্ছা, আচ্ছা। তোমাদের এখন ইচ্ছা কি, যে তোমরা ভবিষ্যতে কি হতে চাও? আমার ইচ্ছা হচ্ছে, 2টা প্ল্যান আছে। ফার্স্ট প্ল্যান, আই ওয়ান্না বি নিউরোসার্জন, আমার মেডিকেল রিলেটেড পড়াশোনা করতে ইচ্ছা আছে। অ্যান্ড আমার সেকেন্ড উইশ হচ্ছে একটা হসপিটাল নিজে বিল্ড করার। মাশাআল্লাহ। এইটাই এখন তোমার wish। কি ইচ্ছা? আমি একটা টেক কোম্পানির সিইও হব। আমি অনেক ডিফারেন্ট টাইপ অফ টেক বানাবো, যেগুলি মানুষের লাইফটাকে আরও ভালো বানিয়ে ফেলবে। ধরেন হসপিটালের মধ্যে কিছু টেকনোলজি কিছু লাগলে তাহলে তোমার আপুর হসপিটালেই তো লাগবে, সেটা হতে পারে। আচ্ছা, আচ্ছা, আল্লাহ কবুল করুক। এই যে গানের জগতে আসা, এটা কি তোমাদের ইচ্ছাই, না তোমার বাবা বা মা, তোমার আব্বু আম্মু তাদের ইচ্ছাতে আসা? মার্জ ছিল প্ল্যানটা। কিভাবে একটু আমি যদি শুনি আমরা। শাবাবের ফার্স্ট যখন গান গাওয়া হয়েছে, ওর তখন কয় মাস ছিল? 28 মাস ছিল। 28 মাসে ওর ফার্স্ট গান রিলিজ হয়েছে। আর when I was 3.5 years or something, সেটাতে ওর ভয়েস ছিল? হ্যাঁ, ওই যে আমি আমি চাঁদকে চাঁদকে বলি বলি। যে গানটা, ওইটাই তো ওর নিজের গাওয়া। না, সেটা কি 28 মাস? 28 মাস হ্যাঁ, বয়স 28 ছিল মাসে তখন। গেছিল। আচ্ছা, আচ্ছা। And when I was 3.5 years old, তখন I released my first song, Hijab, and it got like 12 million views or something. 12 million views প্রায় ছিল। 12 মিলিয়ন ভিউজ? Yeah, ফার্স্ট গান। আচ্ছা। আর শাহাবেরটা তো ফেসবুকের মধ্যে, ইউটিউবে 80, বাট ফেসবুকে ওভার 200 মিলিয়ন। না, ইউটিউবের মধ্যে 16 আর ফেসবুকের মধ্যে 80। প্রথম 1 মাসের কথা বলছে। ফার্স্ট 1 মান্থ। আচ্ছা। এখন তো আর আচ্ছা, আমরা ওই গানগুলো একটু শুনে দেখি, যদি মনে আছে কিনা একটু, তাহলে শুনে দেখি। তুমি আমরা চাঁদকে বলিটার সামান্য একটু বলতে পারো? শাবাবকে দিয়ে শুরু করি। আমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মাশাআল্লাহ, চমৎকার। আকসা, এবার আমরা তোমার কাছ থেকে সেই গানটা শুনতে চাই যেটা তুমি প্রথম গেয়েছিলে, আব্বু আমার তুমি 2 নয়নের মণি। এই গানটা এখন শুনতে চাই। আব্বু আমি তোমার 2 নয়নের মণি, তুমি আমার আদর স্নেহ ভালোবাসার খনি। আব্বু ও আম্মু তুমি আমার 2 নয়নের মণি, তুমি আমার আদর স্নেহ ভালোবাসার খনি। আম্মু
ও আব্বু আমি তোমার দুই নয়নের মনি, আব্বু তুমি পূর্ণিমারের মিষ্টি চাঁদের হাসি, আব্বু তুমি ফুল বাগানের খুশবু রাশি রাশি। আম্মু তুমি পূর্ণিমারি মিষ্টি চাঁদের হাসি, আম্মু তুমি ফুল বাগানের খুশবু রাশি রাশি, আম্মু তুমি আল্লাহ তালার সেরা উপহার। আব্বু তুমি আল্লাহ তাআলার সেরা উপহার, আব্বু। ও আম্মু তুমি আমার দুই নয়নের মনি। মাশাল্লাহ, চমৎকার। বাবা মেয়ের এই বন্ধন এবং এই ভালোবাসা, হৃদ্যতা, এটা যাতে সবসময় থাকে আমিন, এই দোয়া আমিন। করছি। এগুলো মূলত পারিবারিক বন্ধনের গান। এই টাইপের গানগুলো অনেক অনেক করা হয়েছে আমাদের পারিবারিক ভাবে আমরা তিনজনের, এবং সেগুলো বেশ দর্শক ব্যাপক হ্যাঁ, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দর্শকপ্রিয়তা পেয়েছে। যেমন বাবা মেয়ের বন্ধনের একটা গান, তারপরে ভাই বোনের বন্ধনের যেটা শুনলেন ওদের, তারপরে হচ্ছে দাদু দাদা এই দাদুর এই বন্ধন। গানগুলোর গীতিকার কে? আমাদের অসংখ্য গীতিকার আছেন, তার মধ্যে ভাই বোনের গানটা লিখেছেন কবির আল মামুন এবং সুর করেছেন এস এম মঈন। আচ্ছা, তারপরে আব্বু গানটা যিনি লিখেছেন তিনি দুনিয়াতে নেই, আমাদের প্রিয় আব্দুল কাদের হাওলাদার ভাই, আচ্ছা। তিনি লিখেছেন এবং এস এম মঈন ভাই সুর করেছেন। আপনার লেখা কোনো গান এর মধ্যে আছে কিনা? আমার না, ওরা গেয়েছে এমন কোনো গান নেই আর কি। আচ্ছা, আপনার এমনি গান লেখা কেমন হয়? মানে আমার গান লেখার সময়টা খুব একটা আমি পাই না, খুব দূরের উপর থাকতে হয়। লেখার বিষয়টা যে ধৈর্যটা লাগে এবং খুব সময় ব্যয় করতে হয়, এটার জন্য আমি আমার গীতিকারদেরকে দিয়ে দিই। আমার দু একটা কিছু গান লেখা আছে, কিন্তু খুব বেশি লিখি না। আমি সুর করার চেষ্টা করি, সুরটা হচ্ছে যেহেতু আমার সাথে যায়, সেটা আমি মানে বেশিরভাগ গানে সুর দেয়া হয়, চেষ্টা করি। হ্যাঁ, গান লেখা হয় কম কম। তো যেগুলো আপনার এই পর্যন্ত জনপ্রিয়তা পেয়েছে, যে গানগুলো, এর মধ্যে কোনটা গান আপনার নিজের লেখা, সুর করা এবং সবকিছু? আমার নিজের লেখা সুর, কোনটা? আমার বেশ যে সুরগুলো আমার কাছে আসে আমি সুরগুলোকে ব্যাপক মডিফাই করার চেষ্টা করি। আচ্ছা, যারা সুরকার আছেন আমার সাথে, আমরা একসাথে একটা প্রোডাকশন করার চেষ্টা করি। সো সুর সবশেষে সুরের নামগুলো ওনাদেরই যায়, ওনাদেরই দেওয়া হয়। আমি চেষ্টা করি এখানে হামিং, হারমোনাইজ, কাউন্টার হামিংগুলো যোগ করার। এমন অসংখ্য গান আছে এর মধ্যে। যে মরমী যে গানগুলো, এগুলোর মধ্যে প্রচুর কাজ, আমার পার্সোনাল নিজের কাজগুলো ঢোকে। তারপরে এখন কাওয়ালি করছি, প্রচুর কাওয়ালিগুলোর মধ্যেও যারা সুরকার সুর করছে, এগুলোতে আমার অসংখ্য সুর মিশ্রণ ঘটিয়ে মূলত নিজস্বতা নিয়েই আমি গানগুলো করার চেষ্টা করি আর কি। আচ্ছা। আকসা এবং শাবাব, তোমরা তো গান গাও, আমরা স্ক্রিনে দেখতে পাই। তোমরা কি কখনো স্টেজ পারফরমেন্স করেছো? হ্যাঁ, অনেক করেছি তাই? স্টেজ পারফরমেন্স। কোথায় কোথায় করা হয়েছে? এ পর্যন্ত আমরা ইন্ডিয়াতে স্টেজ পারফরমেন্স করেছি, যে ইন্টারন্যাশনাল স্টেজ পারফরমেন্স, অ্যান্ড ঢাকায়, বাংলাদেশে অনেকগুলো করা হয়েছে আর ছোট থাকা অবস্থায়। লাস্ট স্টেজ পারফরমেন্স আমরা ইন্ডিয়ায় করেছিলাম। দেশের বাইরে শুধু ইন্ডিয়াতেই করা হয়েছে মানে পারফরমেন্স? আমার স্টেজ পারফর্ম প্রচুর থাকে, তো সবগুলোতেই মোটামুটি ওদেরকে চায়। আচ্ছা, আচ্ছা। বাট আমি ওদেরকে এটাতে খুব বেশি একটা আগ্রহী করি না, অনেক সময় বলি না ওদেরকে যে তোমাদেরকে চাচ্ছে, তোমরা চলো। আচ্ছা, আচ্ছা। কারণ হচ্ছে তাদের পড়াশোনার ক্ষতি হবে, দ্বিতীয়ত এটা একটা নেশা হয়ে যায় যে গানই করা লাগবে, আমাকে গানটা নিয়ে আমাকে এগোতে হবে। গানটা তাদের আগ্রহের মধ্যে থাকা উচিত, ইসলামের সংস্কৃতির সাথে তাদের লেগে থাকা গান উচিত। একটা প্যাশন, ইটস নট আ প্রফেশন। সো আমরা প্যাশন হিসেবে দেখতে চাচ্ছি এটাকে। মানে তাহলে তোমরা ভবিষ্যতে অন্যান্য তোমাদের পেশার পাশাপাশি এটা জি, পাশাপাশি রাখতে চাও প্যাশন হিসেবে দুজনে, কি বলো? জি। আচ্ছা, আমরা আকসা শাবাবের অনেক গল্প শুনলাম, এবার আমরা আকসা শাবাবের বাবার কাছে যেতে চাই। আনাস ভাই, আপনার জন্ম, বেড়ে ওঠা কোথায়, যদি সংক্ষেপে একটু আমাদেরকে বলতেন। আমার জন্ম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা, দেউশ গ্রাম, সেখানে আমার বেড়ে ওঠা। এসএসসি ওখানে করা হয়েছে আমার। এরপরে 2000 সালের পরই আমি চলে আসি ঢাকায়। এইচএসসি এসে ঢাকায় করেছি, এসএসসির পরে চলে আসা। এইচএসসি ঢাকায়, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তারপরে অনার্স করেছি তিতুমির কলেজে, তারপরে ফিল্ম অ্যান্ড মিডিয়ায় পড়াশোনা করেছি। আর পাশাপাশি আমার কেরিয়ার নিয়েও কাজ করা শুরু করেছি 2002 এর পর থেকে কেরিয়ার নিয়ে কাজ করা শুরু করা, পড়াশোনার পাশাপাশি। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি জেনারেল থেকে উঠে আসা বা জেনারেল ব্যাকগ্রাউন্ডে। অনেকেই মনে করে যে আপনি হয়তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন কিনা। আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি, একেবারেই না, কিন্তু আমি যাদের সাথে মিশেছি সেই 2000 সালের পর থেকে ঢাকায় এসে, এটাই তো মূল লাইফ। আচ্ছা, এসএসসির পর থেকে ঢাকায় চলে আসা মানে হচ্ছে যে একটা হিজরত করা পরিপূর্ণ। তো তখন থেকে আমি যাদের সাথে মিশেছি, কমপ্লিটলি বলা যায় যে কওমি, আলিয়া,
তাদের সাথে আমার বেশি উঠা বসা আচ্ছা আচ্ছা, এবং বড় মানে বড় বড় আলেমদের সাথে কাজ করা, এটা আমার সাথে লেগেছিল, কন্টিনিউ লেগেছিল, এখন পর্যন্ত তাই আলহামদুলিল্লাহ। এবং আমার মিসেস যে, সেও কিন্তু কওমি আলেমা, সেও দাওরা কমপ্লিট করা, সেও হাফেজা হয়েছে, 17 অনেকেই জানেন না বিষয়টা। 17 পারার হাফেজ আছে। তারপরে হচ্ছে যে সে এখন যদিও আবার পড়াশোনা করছে, এখন সে মানে লয়ার হতে চায়। আচ্ছা, জেনারেলটাও আবার কন্টিনিউ ছিল তার। বিয়ে কি কুমিল্লাতেই করা না, হয়েছে? বিয়ে ঢাকাতে করা হয়েছে। আচ্ছা, একটি বিষয় জানতে চাই যে আমরা দেখছি এই যে আকসা শাবাব, আপনার আদরের সন্তান, তারা আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিবেশে বড় হয়ে উঠছে, গড়ে উঠছে, ভালো শিক্ষায় শিক্ষিত হচ্ছে। জি, আপনার যেই ছোটবেলার যেই শিক্ষা জীবনটা যেটা ছিল, এটা কি কেমন ছিল? মানে কি খুব স্মুথ ছিল না স্ট্রাগলের মধ্যে ছিল? কেমন ছিল এটা একটু জানতে চাই। অবশ্যই যথেষ্ট স্ট্রাগলের মধ্যেই ছিল। জি, আমাদের কেমন সেটা যদি একটু গল্পটা একান্নবর্তী বলতেন। পরিবারে বেড়ে ওঠা, এবং আমার পরিবারে আমি সবার ছোট, এবং আমার ভাই 6 জন, প্রত্যেকে ওয়েল এস্টাবলিশড, দেশে বাইরে মিলিয়ে আছেন। কিন্তু আমি যেহেতু সবার ছোট, আমার লাইফটা একটু স্ট্রাগলের মধ্যেই ছিল। আচ্ছা, তো এরপর ঢাকায় চলে আসার পরে, ঢাকায় এসে আমার স্ট্রাগলটা আরো বেড়ে যায়। একেবারে জিরো থেকে আমাকে চেষ্টা করা, এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার লাইফে পুরোটাতেই বারাকা ছিল। আচ্ছা। এখনো আলহামদুলিল্লাহ আমার খুব বেশি কিছু নাই, কিন্তু বারাকায় ভরপুর আমার জীবনটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনার ছাত্র অবস্থায় মানে অর্থনৈতিক যেই মানে যেই টানাপোড়েন, এরকম কি কখনো পড়তে হয়েছিল আপনার? যথেষ্ট পড়তে হয়েছে। আচ্ছা, এরকম কোনো বিশেষ ঘটনা যে অর্থের কারণে আপনার বিশেষ কোনো স্মৃতি, মানে খুব টানাটানির অবস্থা? হ্যাঁ, মানে আমি এই গল্পগুলো আমি করতে চাই না, এই জন্যে আচ্ছা, যে এটা থেকে দর্শকদের কাছে একটু সিম্প্যাথি নেওয়া বা একটু আমার ইমোশন করা, এই জিনিসটাতে প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু স্ট্রাগল থাকে। আচ্ছা, আচ্ছা, প্রত্যেকটা মানুষের লাইফে স্ট্রাগল থাকে। তারপর যা না বললেই নয়, হ্যাঁ, আমার যথেষ্ট স্ট্রাগল ছিল। আমি যেহেতু ওই যে প্রথমে বললাম, আমার বাবা মার ছোট সন্তান আমি, যে জন্যে আমার দিকে হয়তো বাবা মার আগ্রহ বা সময় দেওয়ার যে বিষয়টা, অর্থনৈতিক যে সাপোর্ট দেওয়ার যে বিষয়টা ছিল, এটা এসে ছোট সন্তানের জায়গাতে এসে কিন্তু এটা কমে যায় যদি সন্তান বেশি হয়। তো ওই জায়গাতে আমার দিকটাও তেমনটাই ছিল। তারপরেও তারা চেষ্টা করেছে আমাকে সাপোর্ট দেওয়ার, সেটাতে যথেষ্ট ছিল না। আমাকে অনেক টিউশনি করতে হয়েছে। আমি মানে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে চেষ্টা করেছি নিজের লাইফ করার। এইভাবেই চেষ্টা করে একটা বেশি পর্যায়ে স্ট্রাগল হয়েছে একটা সময় তাহলে। অবশ্যই হয়েছে। কারণ আমরা দেখি যে বর্তমানে যারা সফল হয়েছেন, যারা সফলতা পেয়েছেন, তাদের কিন্তু ম্যাক্সিমাম সবারই কম বেশি কিছু, কম আর বেশি, অবশ্যই, 19-20 কিছু স্ট্রাগল। তবে সংগ্রাম এখান থেকে একটা গেছে। বিষয়ে শিক্ষা নিয়েছি আমি, যেটা হচ্ছে যে সেই 2000-এর পর থেকে আমার এই স্ট্রাগলটা আমাকে যেটা মানে অনেক শিক্ষার মধ্যে আলহামদুলিল্লাহ এগুলো থেকে হয়েছে। ওই স্ট্রাগলটা না হলে হয়তো আমার অনেক দূরে এগিয়ে যাওয়াটা সহজ ছিল না, স্মুথ হতো না। দ্বিতীয়ত হচ্ছে ওই সেই যে খাবারের কথা বললাম, 3 বেলার জায়গায় 2 বেলা খেয়েছি আমি, এখনো আমার 3 বেলা খেতে হয় না। তাহলে খেতে হয় না কারণ হচ্ছে আমি সেই দুপুরের লাঞ্চ আমি করি না করার কারণে আমি সুস্থ থাকি, আরো বেটার, আমার লাইফ আরো সুন্দর আর স্মুথলি হচ্ছে। খুব কম করি, যখন করতেই হয়, বাসায় থাকলে হয়তো করা লাগে, বা অফিসে গেলে সেটা আমি ইগনোর করতে পারি। আমি না করলেই বরং আরো হ্যাপি থাকি, সুস্থ থাকি। তো এটা আমার জন্য আরো সহজ হয়েছে। বাকিটা তো আল্লাহ তাআলার হুকুমেই সেটা হয়েছে, যতটুকু চেষ্টা করে আসা আর কি। ছোটবেলায় কি হবার স্বপ্ন দেখতেন? ছোটবেলায় স্বপ্ন দেখতাম হবার একটা সময় ছিল, যেটা আমি ওই যেটা মানে এখন অনেকটা হয়েছি বা চেষ্টা করছি। যখন নাকি আমি দেখতাম যে যখন এসএসসি করি আমি, এর আগে স্বপ্নটা মূলত ফিক্স করিনি। এসএসসি যখন করি আমি গ্রামে, তখন আমার বড় ভাই জাফর সাদেক ভাই সাইমুমের পরিচালক ছিলেন উনি এক সময়। উনি গান করতেন, প্রচুর অ্যালবাম বাড়িতে নিয়ে যেতেন, গানের ক্যাসেট নিয়ে যেতেন। তো ওই ক্যাসেট শুনতাম আর ওনাদের গান দেখতাম, ওনাদের প্রোগ্রামে কখনো কখনো জয়েন করাতো, উনি সাথে নিয়ে যেত। তো ওই সময়ে খুব মনে হতো যে আমাকে এই লাইনটা আমার ভালো লাগে, আমি শিল্পী হতে চাই, বা যদি আমি তাদের মতো গাইতে পারতাম। তখন জাফর ভাই আমাকে টুকটাক করে গান মুখে তুলতেন, গ্রামে তখন একটু তুলতেন। তাহলে তার মাধ্যমে গানের জগতে আসা হাতেখড়ি বলা যায়। প্রথম বলা যায় যে হাতেখড়িটা তো জাফর ভাইয়ের মাধ্যমে। তারপরে আমি এটার উপরে অনেক ডিগ্রি নিয়েছি, কিন্তু প্রথমটা ওনার হাতেই। আর আমি শুরুতেই গান করিনি, যখন ঢাকায় আসি, ঢাকায় এসে আমি টুকটাক গান করেছি, বা সাইমুমে বেশ কিছুদিন কাজ করেছি, প্রায় 2-3 বছরের মতো। হ্যাঁ, কাজ করেছি, কিন্তু
তখন আমি গান নিয়ে খুব দূর আগাইনি। আমার টুকটাক 2-3টা অ্যালবামের মতো আমি করেছিলাম, যেগুলো থেকে খুব বেশি রেসপন্স আমি পাইনি, কারণ হচ্ছে এগুলো অ্যালবামও বের হয়েছিল। অ্যালবাম বেরিয়েছিল। সর্বপ্রথম অ্যালবাম কত সালে বের হয়? এইটা 2004-এর দিকে। সেই অ্যালবামের গানগুলো এখন নেই এসো শান্তির গান গাই আছে। সেই আছে, সেই দুইটা অ্যালবাম গান আছে। থেকে একটা গান ছোট্ট করে একটু যদি শোনা যায়। ওই যে গুরস্থানে একটু মাটি বায়না করে রাখলে, হ্যাঁ, এটা হ্যাঁ, আমার প্রথম আমার অ্যালবামে আচ্ছা আসে। আচ্ছা আচ্ছা। ওইটা আছে। আর শান্তির গান গাই একটা গান আছে, যেটা খুব সুন্দর। তো এমন 2-3টা গান আছে পরিচিত। তো ওই সময়ে গানগুলোকে খুব বেশি দূর এগিয়ে নেওয়া যায়নি, কারণ হচ্ছে গানগুলোর পৌর প্রোডাকশন হতো, যারা গানগুলো প্রডিউস করতো, আচ্ছা প্রোডাকশন ফার্মগুলো গানের ক্যাসেট যারা বের করেন। তো পরে আমি গান থামিয়ে দিলাম, যে না, আমি যখন নিজের পায়ে দাঁড়াবো তখন নিজে ইনভেস্ট করে গান করবো। এখানে গান করার বিষয়টা তখন থেকে আমি বুঝে গেছি যে গান থেকে আসলে ইনকামের বিষয় নাই, ইসলামিক গান থেকে বিশেষ করে। এখানে ইনভেস্ট করলে, ভালো এক প্রোডাকশন দিলে মানুষ দেখবে বা এটাকে বাহাবা বলবে। এছাড়া গান গেয়ে মানে গানটাই সব কিছু হয়ে যাবে ব্যাপারটা এমনটা না, যেহেতু বুঝতে পেরেছি, তখন থেকে আমি গান থামিয়ে দিই। 2017-র পরে এসে আমি নিজে স্টুডিও করে টুকটাক গান করা শুরু করা। আচ্ছা, গান শেখার কথা বলছিলেন একটু আগে। গান শেখার সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা আপনার কি অর্জন, এটা একটু জানতে চাই। কিভাবে কোথায় গান শিখেছেন? শুরুটা তো ভাইয়ের হাত ধরে, হ্যাঁ, এর বাইরে আর কোথায় কোথায় কিভাবে এরপরে আমি শিখেছেন? সাইমুম ভাইয়ের হাত ধরে আসা ঢাকায়, তারপরে সাইমুম, তারপরে হচ্ছে আমি গানের মূল গ্রামার শেখার চেষ্টা করি গানের উপরে। সেটা হচ্ছে উস্তাদ শফি মণ্ডল, বিখ্যাত মানুষ, উনি গুরুজি, বাউল শিল্পী। বাউল শিল্পী। উনি তো বাংলাদেশের খুব মানে সকল শিল্পীদের বলা যায় যে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। ওনার কাছে আমি প্রায় 2 বছর কন্টিনিউ ওনার এখানে আসা যাওয়া করি, তালিম নেয়া। তারপরে আমি গানের উপরে আরো অনেক এখনো শিখছি, চেষ্টা করছি। এখনো তার কাছে যাওয়া হয়? এখন তো উনি ঢাকায় থাকেন না, ও এখন উনি চলে গেছেন মনে হয় লালন শাহের আচ্ছা আচ্ছা। তো ওনার কাছে গান শেখাটাই আমার, শুধু আমি গানই শিখতাম। ওনার উনি তো এমনিতে একজন ধর্ম যাজক, যেটাকে মানে মেন করে কিছু কিছু ক্ষেত্রে উনি লালন প্রেমী। তো ওই দিকটাতে আমি ফোকাস করিনি বা ওই দিকে আমি যাইনি। আমি শুধু চেষ্টা করতাম গিয়ে ওনার কাছে ক্লাস নিয়ে চলে আসতে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আইডিওলজি, চিন্তা চেতনা, বিভিন্ন মতাদর্শ বিভিন্ন রকম থাকে। যেমন আপনার গুরু যিনি উস্তাদ শফি মণ্ডল, কিন্তু আপনার একটা লাইন, তার আরেকটা লাইন, এই ক্ষেত্রে কি কোনো ব্লেন্ড হবার কোনো চান্স থাকে কিনা, বা হচ্ছে যে আমি সেখানে গিয়ে প্রভাবান্বিত হয়ে যাব বা এরকম কিছু, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন? এই বিষয়টাকে আমি দেখি যেভাবে, সেটা হচ্ছে ধরেন আমি যে স্কুলে পড়াশোনা করেছি, সেই স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে কিন্তু মানে হিন্দু শিক্ষক থাকে, মানে ভিন্ন ধর্মের শিক্ষকরা থাকেন। তো ভিন্ন ধর্মের শিক্ষক থাকলে উনি তো আমাকে ধর্ম শেখাচ্ছেন না, ওনার কাছ থেকে আমি শিখছি যেই সাবজেক্টটা, আমি তো ধর্ম শিখতে ওনার কাছে যাইনি। উনি ওই সাবজেক্টটা আমাকে শেখাচ্ছে, উনি নৈতিকতা আমাকে শেখাচ্ছে। তো প্রত্যেকটা ধর্মই কিন্তু নৈতিকতার একটা জায়গা, কোনো ধর্মই খারাপ কোনো কিছুকে প্রমোট করে না। তো একজন শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি, ঠিক তেমনি গানের বিষয়টাও ঠিক সেভাবেই। কখনো কখনো আমরা মানে আরেকটা বিষয় এখানে আমি অ্যাড করি, যে হারমোনিয়ামের হেল্প নেয়া। হারমোনিয়ামটা কিন্তু একটা বাদ্যযন্ত্র, ইসলামে হারাম। বাট হারমোনিয়ামের হারাম কিনা সেটা বলছি না, বাট বাদ্যযন্ত্র তো ইসলামে হারাম। ওই জায়গাতে কখনো কখনো আমাদেরকে সারগামটা শিখে গান করতে হবে। সারগাম যারা জানে না তারা কিন্তু শিল্পী হয়েও অন্ধকারে আছে, ব্যাপারটা এমন। সে গান গাইতে গেলে তার গানের সেই গানের ওয়েট, সেই চোখ দেখে পথ চলাটা তার জন্য হয় না, সহজ না, কঠিন। সে এক জায়গাতেই আটকে থাকে, বা তার যেটা হচ্ছে যে আপনি পড়াশোনা না করে এগিয়ে যাচ্ছেন একটা দিকে, তো সারগামটা শেখা লাগবেই। তো ওই জায়গাতে সারগাম শিখলে তো হারমোনিয়ামের রিডগুলোকে জানতে হচ্ছে, স্বরগুলোকে জানতে হচ্ছে। হারমোনিয়াম বাজিয়ে গান করা একটা, হারমোনিয়াম সারগাম প্র্যাকটিস করা আরেকটা। এখন এখানে হারমোনিয়ামের তো আমি দোষ দিতে পারছি না। আমি যদি হারমোনিয়ামকে বাজাতে গিয়ে আমি খারাপ দিকে নিয়ে যাই, তাহলে অবশ্যই হারামের দিকে চলে যাচ্ছি। আবার আমি যদি শুধু সারগাম শিখে ইসলামিক গান করি, এখানে তো দোষের কিছু না। ঠিক সেভাবেই ওস্তাদের কাছ থেকে আমি শিখেছি, যেটা তালিম নেয়ার, সারগাম তালিম নেয়ার ছিল, বা গানের মানে প্রাথমিক যে তালিমগুলো নেওয়া ছিল সেগুলো আমি নিয়েছি। হ্যাঁ, উনি মাঝে মধ্যে ওনার যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো জ্ঞান উনি দেওয়ার চেষ্টা করতেন, বাট সেইগুলো পর্যন্ত আমি ক্লাসে থাকতাম না আর কি। আচ্ছা, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিয়েছেন। রাইট। আচ্ছা,
আমরা বর্তমান যে আমাদের যে বাংলাদেশের যে নাশিদের যেই ইন্ডাস্ট্রি বলি আর কি, নাশিদের যে জগৎটা, এটা আলহামদুলিল্লাহ বেশ এখন কাজ হচ্ছে, অনেকেই নাশিদ করছেন। অন্যদের নাশিদ শোনা হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই বর্তমানে খুব একটা ফিউশন মানে ব্লেন্ড একটা কাজ হয়, বিভিন্ন দলের বিভিন্ন মতের লোকজন একসাথে মিলে গান গাওয়া হয়। এটাকে আপনি কিভাবে দেখেন? আমরা আমাদের ইসলামের সাংস্কৃতিক যেই জগৎটা বলয়টা আছে, এই জনরাটাতে যে জনরাটা নিয়ে আমরা কাজ করছি, এখানে আমরা শিল্পী যারা, প্রথমে বলে নিই আমি নিজেকে খুব শিল্পী ভাবি না এবং মনেই করি না। আমি চেষ্টা করছি দিনের খেদমতে কিছু কাজ করার। তো এই জায়গাতে যেহেতু দিনের খেদমতে আমি শিল্পীদের সাথেই কাজ করছি, তো আমার চেষ্টা হচ্ছে সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। আপনি যেটা বললেন না দলমত, জি, শিল্পীদের মধ্যে কোনো দল নেই আসলে। আমরা প্রত্যেককে, আমি এখন ডাকবো সবাই চলে এটা আসবে। কি সবাই অন করে এরকম? প্রত্যেককে অন করছে। আচ্ছা আচ্ছা, আজকে সকালেও কয়েকজন শিল্পীর সাথে কথা হলো, নতুন আমি একটা গান করতে যাচ্ছি, যে গানটা নিয়ে জাস্ট অন্য একজন শিল্পী আমাকে নক করলেন। তো নক করলেন যে আনাজ ভাই কী খবর আপনার, তখন তার সাথে তার একটা গান রিলিজ হবে খুব শীঘ্রই, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। জি, পরে আমিও আমার কথা শেয়ার করলাম, বলে যে আমরা একসাথে করতে পারি না এটা, ওয়েল খুব ভালো হয়, একসাথে কারা করতে পারি। বাংলাদেশে প্রতিষ্ঠিত 5-6 জন শিল্পীর নাম করলো, ওই 5-6 জন মিলেই আমরা এখন কম্বাইন্ডলি একটা গান করবো। আচ্ছা তাহলে এখানে বলা মাত্রই প্রত্যেকে রাজি। এই জায়গাটা কিন্তু অন্যান্য অঙ্গনে হয় বলে আমি জানি না, কিন্তু ইসলামী অঙ্গনে এটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছি। এবং প্রত্যেকের প্রতি যখন যে একটা অনুষ্ঠান করছে, অনেক অর্গানাইজেশন আছে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে, অর্গানাইজেশন যখন যাকে ডাকছে, আমাকে ডাকছে, আমি গিয়ে প্রোগ্রাম করে দিয়ে আসছি, ভালোবেসে ডাকছে। এটা এখানে অন্যরকম একটা ফিলিং কাজ করে আমাদের। জি, আপনি বলছিলেন যে দিনের দাওয়াতের একটা অংশ হিসেবে আপনার এই নাশিদের জগতে কাজ করা। আমরা দেখেছি আপনি একটা সময় টেলিভিশন মিডিয়াতে কাজ করেছেন। জি, তো এখন আপনি এই যে পুরোটা সময় জুড়ে আপনি এই যে নাশিদের জগতে কাজ করা, এই সব কিছু বাদ দিয়ে একদম এটা কি কেন এইভাবে মানে একদম এই নাশিদের জগতে আসলেন? সব কিছু আর অন্যদিকে সব দিকে বাদ দিয়ে আর কি। এইটা তো অনেক বড় একটা ঘটনা, এই ঘটনা বললে আপনার টাইম কভার করবে না, তারপরেও আমি সংক্ষেপে একটু বলার 2 চেষ্টা মিনিটে করি। যতটুকু সম্ভব। সেই ইসলামিক টেলিভিশনে কাজ করা, তারপরে দিগন্ত টিভির শুরু থেকে শেষ পর্যন্ত আমার মিডিয়াতে জব করা, পাশাপাশি আমার গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড যে প্রতিষ্ঠানটা ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট টিভি প্রোডাকশন ফার্ম, বাংলাদেশের ম্যাক্সিমাম টেলিভিশনে আমার প্রোগ্রাম যেত, ইসলামিক প্রোগ্রাম। রমজান মাসব্যাপী 5টা-7টা টেলিভিশনে আমার প্রোগ্রাম কন্টিনিউ হতো সেই সময়ে। এখন তো অসংখ্য প্রোগ্রাম, বাট সেই সময়ে আমি জাফর ভাই ছাড়া আর কেউ প্রোগ্রাম বানাতো না, 2-1 জন ছাড়া। আচ্ছা আচ্ছা, ইসলামিক টিভিতে যারা বানাতো তারা অন্য কোথাও বানাতো না। ইসলামিক টেলিভিশনে সাইফুল ভাই, ইকবাল ভাই, তারা তো ইসলামিক টেলিভিশনে ছিলেন, কিন্তু এরপরে এসে বিভিন্ন টেলিভিশনে তারা অনেকেই বানাচ্ছেন। বাট ওই সময়টাতে আমার প্রোডাকশন ফার্মের মাধ্যমে আমাদের অসংখ্য প্রোগ্রাম বিভিন্ন টেলিভিশনে চালু ছিল। ইভেন্ট ম্যানেজমেন্ট, তারপরে স্টল ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ডকুমেন্টারি নির্মাণ, বিজ্ঞাপন নির্মাণ, এই কাজগুলো আমার হাউসের মাধ্যমে হতো। তো এগুলো নিয়ে খুব মানে দেদারসে এগিয়ে যাচ্ছিলাম, প্রতি মাসে খুব প্রচুর ইনকাম ছিল। আচ্ছা আচ্ছা, ওই সময়টাতে রিয়েল এস্টেট একটা বিশাল সেক্টর ছিল এবং ওই সেক্টরে প্রচুর কাজ হতো, যেহেতু প্রমোশনাল অ্যাক্টিভিটি তাদের প্রচুর ছিল। এখানে এখন পানি আছে, ওখানে জমির মধ্যে পুরা ফার্ম বানিয়ে বা পুরা রিয়েল এস্টেট কোম্পানি বা পুরা সিটি বানিয়ে দিয়ে তারা প্রমোট করতো। ওইটা থেকে তারা বিজ্ঞাপন প্রমোট করে ওখান থেকে তারা ফ্ল্যাট বিক্রি করতো, যেই বিষয়গুলো ছিল, এই সবগুলো কাজ আমরা করে দেওয়ার চেষ্টা করতাম। এরপরে আস্তে আস্তে রিয়েল এস্টেট কোম্পানির একটা ধস চলে আসা, তারপরে আমাদের বিজনেস যেটা ছিল গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড, এর মধ্যে তখন আমি ইভেন্ট ম্যানেজমেন্টে নিয়ে প্রচুর কাজ করা। আমি 2018 পর্যন্ত আমার 400-র উপরে ডকুমেন্টারি মেক করা ছিল, 4 শতাধিক। তো এটা একটা বিগ অর্জন আমার জন্য, অ্যাচিভমেন্ট। তখন তো ইউটিউব খুব বেশি একটা ছিল না, যে জন্য সবগুলো আমার আর্কাইভে রাখা সম্ভব হয়নি। তো এই প্রত্যেকটা ডকুমেন্টারিতে বিগ বাজেটে কাজ করা, 20 লাখ টাকার কাজ হচ্ছে, ওখানে আমি গিয়ে বাজেট দিয়ে দিচ্ছি 5 লাখ টাকায়, ওইটা টেন্ডারে বিট করে আমি পেয়ে যাচ্ছি। এবং প্রচুর কাজ আমার করা হয়েছে। তো ওইটা আমার ছিল একটা, বলা যায় যে স্বর্ণযুগ আমার জন্য। আচ্ছা আচ্ছা, কিন্তু ইসলামিক গান, আপনি প্রশ্ন করেছেন যে ইসলামিক গান নিয়ে পরিপূর্ণ সময় দিচ্ছেন, হ্যাঁ, এটা লাভজনক খাত না, এটা নন প্রফিটেবল একটা খাত কমপ্লিটলি বলা যায় ইসলামিক গানের জায়গাটা। বাট আমার যে প্রোডাকশন ফার্ম ছিল, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে খুব স্ট্রং করেছেন ওই সময়টাতে। আচ্ছা আচ্ছা, টেলিভিশনের জব চলে যাওয়ার পরেও আমি আমার প্রতিষ্ঠানে কন্টিনিউ করা শুরু করা, বেশ অনেকগুলো টেলিভিশনের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করা,
বা মানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা, সেগুলো আমি করে যাচ্ছিলাম। 2017 পরে এসে যখন আমি হেভেন টিউন করি, হেভেন টিউনকে একটা বিজনেসের পার্ট হিসেবে এটা কি করেছিলাম। আপনার এককভাবে প্রতিষ্ঠিত? অফকোর্স, অবশ্যই। আচ্ছা আচ্ছা। আমার গ্যাপ মিডিয়া কর্পোরেশনের পাশেই সাথেই আমি চিন্তা করেছিলাম যে আমার ভিডিও সেক্টর, আমার অসংখ্য ক্যামেরা সেটআপ, এডিটিং সেটআপ, আদার সব কিছু আছে, আমার অডিও সেটআপটা নাই, আমি ওইটা করে ফেলি নিজে। এবং যেহেতু গান করতাম, একসময় স্বপ্ন ছিল যে আমি গান করব নিজে স্টুডিও করে, তখন আমি মানে চেষ্টা করলাম যে হেভেন টিউন আলাদা একটা অফিস নিয়ে, একটা বিগ বড় মানে প্রায় 1200 স্কোয়ার ফিট একটা অফিস নিলাম, নিয়ে ওখানে আমি হেভেন টিউন স্টুডিওটা করলাম। আর আমার মূল প্রতিষ্ঠানের অফিস আরেকটা। ওইটা করার পরে কিছু গান আমাকে চেঞ্জ করে দিল। মূল কথায় আসি আপনার, জি। কিছু গান আমাকে চেঞ্জ করে দিল। মানে গান কীভাবে মানুষকে আসলে চেঞ্জ করে, এটা আমার আইডিয়া ছিল না আসলে, যে আমাকে ফুল টাইম এদিকে নিয়ে আসবে কেন। যখন আমি বুঝলাম যে মানে এই দিকটাতে একটা বিশাল খেদমতের জায়গা আছে এবং দিনের প্রচারের জায়গা আছে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু ইবাদতের জন্যে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। এবং আমরা যে ইবাদত করব, আমাদের কিন্তু নিজেরা শুধু ইবাদত করলেই হচ্ছে না, আমাকে দাওয়াতি কাজ করাও কিন্তু আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে আমি অন্যকে ইবাদতে উদ্বুদ্ধ করা। একটা গান শুনে মানুষ কাঁদছে, তার লাইফকে পরিবর্তন করছে, এমনটাও অনেক বড় অর্জন, অনেক বড় একটা অর্জন অবশ্যই। এই জায়গাটাতে আমি আমার কিছু গান, উল্লেখযোগ্য কিছু গান, যে গানগুলোতে আল্লাহ তাআলা এমন কিছু আমাকে দেখিয়েছেন যেটা আমি আশা করিনি, কল্পনা করিনি, কখনো আপনিও ভাবতে পারবেন না যে এটা কি করে হতে পারে। যেমন যদি বলি, এলান, যে আমার প্রথম নাশিদ যেটা এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, এটা লিখেছেন প্রয়াত আমাদের আব্দুল কাদের হাওলাদার ভাই, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। উনি চলে গেছেন বেশি দিন হয়নি, 1 বছর হলো। তো আব্দুল কাদের হাওলাদার ভাইয়ের লেখা গান এটা। উনি এটা আমাকে, আমি যখন গানটা গাই, এই গানটার শুটিং করব আমরা, এই গানটা শুটিং এবং রিলিজ হওয়া পর্যন্ত কিছু গল্প, কিছু ঘটনা ঘটে যায়, যে গল্পগুলো সচরাচর ঘটে না। কোনো গান নিয়ে ঘটার তো কোনো কারণে নেই, আমি জাস্ট এটা বলতেই হয়, এই জন্যে সামান্য একটু বলছি। যে গানের শুটিংয়ের যাচ্ছি আমরা, গাওয়ার ক্ষেত্রে আরও অনেকগুলো বিষয় ঘটেছে, আমি জাস্ট ওখান থেকে পয়েন্ট বলছি। যে শুটিংয়ের সময়, শীতের সময় শুটিং করছি, যেখানে শুটিংয়ে গিয়েছি একটা বাড়িতে, একটা বড় নারায়ণগঞ্জের 2500-এ একটা বাড়িতে, একজন এমপি ছিলেন উনি, ওনার বাড়িতে, খুব চমৎকার বাংলো বাড়ি। ওখানে শুটিং করতে গিয়েছি। শুটিংয়ে প্রথম দিন প্রচণ্ড বৃষ্টির কারণে শুটিং করতে পারিনি, সারাদিনের আমার সেটআপটা বসেছিল, বেরিয়ে হতে পারিনি। ওখানে যাওয়ার পরে কিন্তু বিশাল একটা খরচ ওখানে হয়ে গেল। বাসা থেকে সন্ধ্যার দিকে টিপটিপ বৃষ্টি হলো, তা ওখানে আমি কিছু কাজ করার চেষ্টা করলাম, কিন্তু ওগুলো তো রাখা যাবে না, ওগুলো রাখা যায়নি। ওই দিনটা কেন বৃষ্টি হলো এত শীতের দিনে আমি এটা জানতাম না। আমি জাস্ট ওই দিন এমনটা হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো ফয়সালা এটা ছিল, আবার একদিন আসতে হবে। তো পরে আবার মোটামুটি 10-15 দিন পরে আমরা আবার শিডিউল করি, ওখানে যাই, গিয়ে সারাদিন শুটিং করি। টাটকা রোদ ছিল, সারাদিন শুটিং করি। ও আগের কথাটা বলেনি, ওই দিন যে বৃষ্টি হলো, আগের বার সারা বাংলাদেশের কোথাও বৃষ্টি ছিল না, ওই জায়গাটাতে, ওই এলাকাতে বৃষ্টি ছিল। কেন ওখানেই বৃষ্টি হলো আমি জানতাম না। আমি তো সেটা অনেকভাবে আমি চেষ্টা করেছি যে কেন এই এলাকাতেই শুধু বৃষ্টি হলো এবং হাঁটু সমান পানি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার হয়তো ইশারা ছিল। আবার সেকেন্ড ডেতে শুটিং করতে যাই, সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত শুটিং করি, খুব চমৎকার শুটিং হয়। যদিও এটা মরমী গান, মৃত লাশের ছবি থেকে শুরু করে ওখানে যে অভিনয় ছিল মাহবুব তমাল ভাই, তারা সেকেন্ড ডেতেও সময় দিল, এবং ওখানে কবর খোঁড়া, কবরের ভিতরে লাশ শোয়ানো, অনেকগুলা সিন ছিল। তো এগুলো আমরা সেকেন্ড ডেতে শ্যুট করলাম। সন্ধ্যার দিকে আমার ক্যামেরাম্যান থাম্বনেইল করার জন্য আমার ছবি নিচ্ছে, তখন সে হা করে তাকিয়ে আছে, সে দেখছে যে ক্যামেরায় কোনো ফুটেজ নেই, সারাদিন যে শ্যুট করলো। কি ব্যাপার? মানে তার মেমোরি কার্ডটা ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা, কি কারণে কিভাবে হলো আমি জানি না, মানে সেও বলতে পারছে না, বলতেছে বস কিছুই নাই। আমি তো পুরা মানে আকাশ থেকে পড়লাম, স্পিচলেস। কি হলো, কিভাবে হলো এটা? সে বলতেছে যে আমি তো জাস্ট থাম্বনেইলের ছবি নিচ্ছিলাম, একটা ছবি ডিলিট করলাম, কিন্তু ডিলিট করলে তো মানে ফরম্যাট হবে না, কিভাবে হয়ে গেল সে জানে, আল্লাহ তাআলা জানেন, টোটাল ফরম্যাট। আমি এরপরে ওখানে আবার দাঁড়িয়ে আমি আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ তাআলার আগের দিন কেন শুটিং হলো না, বৃষ্টি ছিল, আজকে কেন কার্ডটা ফরম্যাট হয়ে গেল, এবং সারাদিন গাড়ি নিয়ে চারদিকে ঘুরে ঘুরে শুটিং করা,
বেশ কয়েকটা স্পট ছিল, আমার লিপসিংয়ের স্পট ছিল আলাদা সে পানাম সিটিতে। তারপরে অভিনয়ের যেটা পুরাটাই করা হয়েছে 2,500-এর ওই বাড়িতে, এমপি সাহেবের বাড়িতে। আমি মানে আমার যোগ বিয়োগে কাজ হচ্ছে না। পরে আমি ঢাকায় এসে বিভিন্ন টেলিভিশন, যেহেতু টেলিভিশনগুলোতে আমার কলিগরা আছেন, কয়েকজনের হেল্প চাইলাম, তারা আমাকে হেল্প করলো যে কার্ডটা রিকভারি করা যায় কিনা, কার্ডে ফুটেজ আছে নিশ্চয়ই, সেটা রিকভারি করার অনেক চেষ্টা করলো। 2টা RTV থেকেও আমার এক কলিগ ছিল, উনিও বললো যে আনাস ভাই ওখান থেকে কিছুই আসে না, শুধু কিছু ভাইরাসের মতো কিছু ফাইল ছাড়া কিছুই আসে না। বাংলা ভিশনে আমার আরেক ভাই আছে মনির ভাই, উনিও বলতেছে যে আনাস ভাই আমি তো কিছু পাইলাম না, আপনি এক কাজ করেন, এলিফ্যান্ট রোডে একজন আছে, সে হয়তো পারবে। তো ওখানে গিয়ে আমি ট্রাই করলাম, তারা প্রফেশনাল এই বিষয়টাতে, তারাও শেষ পর্যন্ত 5 দিন রেখে আমাকে কিছুই দিতে পারলো না। আচ্ছা আচ্ছা, এরপরে এরপরে আমাকে আবারও যাওয়ার প্ল্যান। আমি একটু আহত হয়ে যাচ্ছিলাম, মর্মাহত যে কেন এমনটা হলো, 2 দিনই শুটিং করলাম, আর না করি বা না করলে কীভাবে হয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা এর মধ্যে কোনো মঙ্গল রেখেছেন। 3rd ডেতে শুটিং করতে গেলাম, সেই ফজরের পরে তো আমরা শুটিংয়ে বের হই, একই ইউনিট, একই টিম নিয়ে একই লোকেশনে যাচ্ছি। তারাও জানে এটা, ওই লোকেশনের যারা ছিলেন তারাও জানে যে আগের দিন এই ঘটনা, বৃষ্টি, পরের দিন কার্ডটা ফরম্যাট হয়ে যাওয়া, তারাও হেল্প করছে আমাকে। হেল্পটা কেন করছে আল্লাহ তাআলাই ভালো জানে, মানে খুব হেল্পফুল তারা। 3rd ডেতে আমি যখন শুটিং করতে গেলাম, ওই এলাকাতে ঢুকেই, সেই কুয়াশাচ্ছন্ন এলাকাতে ঢুকেই একটি সুখ সংবাদ, এই আওয়াজটাই আমার গানের প্রথম লাইন, প্রথম আওয়াজ, প্রথম ভিডিওর প্রথম একটি সুখ সংবাদ। যেটা রিয়েল হয়েছে সেটাই আপনারা আমি নিয়েছেন? বলছি না, ওইটা নেইনি, বাট একটি সুখ সংবাদটাই কিন্তু আমার মূল গানের এইটা। আচ্ছা, তো আমি ওখানে গিয়ে পৌঁছার পরে আল্লাহ তাআলাই আমাকে ভিজুয়ালাইজেশন করে দিচ্ছেন যে আমার কানে বাজলে একটি সুখ সংবাদ, আমি মানে একটু সঙ্গে কেউ না কেউ মারা গেছে, হইতেই পারে। যখন ওই বাড়িতে গিয়ে ঢুকলাম, প্রচুর মানুষ ওই বাড়িতে, ওই বাড়িরই একজন মানুষ মারা গেছে। গিয়ে দেখি, এখন 3rd ডেতে শুটিং করতে গিয়ে যদি দেখি একজন মানুষ ওই বাড়িতে মারা গিয়েছেন, আমি ওই বাড়িতে শুটিং করা কি সম্ভব? তাইলে প্রথম দিন, দ্বিতীয় দিনের সাথে তৃতীয় দিনের একটা ম্যাচিং আমি খুঁজে পাচ্ছি এখানে। আমার মনে হচ্ছে যে আমি গানটা আসলে শুটিং করা যাবে না, যেখানে যাই ওখানে এমন ঘটছে, মানে যেদিনই করছি একটা না একটা বাধা থাকছে। তো ওই দিন তাদেরকে কি বলা যায় যে আমরা শুটিং করব আপনাদের এখানে? হয়তো অন্য কোথাও গিয়ে কাজ করা যেতে পারে, বাট ওখানে শুটিং করা যাবে না। আমরা করে ওনাদের আত্মীয়, মানে পরিবারের একজন মারা গেছেন, সমবেদনা জানিয়ে আমরা চলে আসব। তখন ওনারা বলছেন যে না, আপনারা অবশ্যই শুটিং করেন। ওই এলাকায় যারা ছিলেন খুব হেল্পফুল, আমার খুব সাহায্য করেছেন, ওনারা শুটিং করতে বলছে ওনারা। আমি শুটিং ওই একই কবরস্থানে, এবার রিয়েল কবর, যেটা আমরা খুঁড়েছিলাম ওটা তো ছিল কোদাল দিয়ে একটু অভিনয় করানো, রিয়েল কবর, খাটিয়া, রিয়েল সব কিছু জানা যায়, কবরের বাঁশ কাটা রিয়েল, কবরে লাশ শোয়ানো রিয়েল, কবরে শুয়ে ক্যামেরাম্যান শট নিতে পারছে, সেই আকাশ খোলা, প্রত্যেকটা বিষয়, খাটিয়া, তারপরে আপনার সেই মানে পাটি, কলা গাছের বিভিন্ন এখন আমি চিন্তা করছি যে আসলে কেন আগের দিন বৃষ্টি হলো, পরের দিন কেন কার্ড ফরম্যাট হলো, এবার তৃতীয় দিন, মানে ওই দিন পর্যন্ত ওই লোকটার হায়াত ছিল, বিধায় আল্লাহ তাআলা কেন এইটাই গানের মধ্যে যা আছে শর্টগুলো সব কেন রিয়েল রাখলো। এবং ওই গান মানুষ শুনেনি এমন মানুষ খুব কম আমি দেখেছি। 10 কোটির বেশি ভিউজ ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা একটা গল্প না, এমন বেশ 4-5টা গানে আমাকে প্রচুর গল্প আমার কাছে আসলো, যেটা আমার কাছে মনে হলো না, আমাকে মনে হয় যে আমি আমার 30 বছর বয়সেই আমি ঢাকায় একাধিক বাড়ির জমি টমি কেনা, কুমিল্লায় বাড়ি করা, অনেক কিছুর মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন 30 বছর বয়সে। কেন আসলে মনে হলো যে না, আমার আসলে এইদিকে কিছু কাজ করা উচিত মনে হলো। ওই এঙ্গেজ হতে গিয়ে আমি পরিপূর্ণ এঙ্গেজ হয়ে যাওয়া, পরে হেভেন টিউনকে ফাউন্ডেশন করে ফেলা, চ্যারিটেবল একটা অর্গানাইজেশন করা, তারপরে মাদ্রাসায় একটু সময় দেয়া। মাদ্রাসা, আমাদের কুমিল্লাতে মাদ্রাসা আছে প্রায় 300% জমির উপরে আমাদের মাদ্রাসা, অনেক বড়, যেটা মেনটেন করছি। নোয়াখালীতে একটা মাদ্রাসা আছে, ফাউন্ডেশনের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। তো এই মুখী হয়ে যাওয়া, মানে আমার ওই গ্যাপ মিডিয়ার কাজগুলো এখানে হয়, বাট পরিসরে কমে যাওয়া, কারণ আমি যেহেতু ফুল টাইম সময় দিতে পারছি না, একটু কমে যাওয়া,
এইভাবে এগিয়ে যাও। অনেক টাইম নিয়ে নিলাম। না ঠিক আছে ঠিক আছে, আসলে একটা মানে এটা আমাদের দর্শকরা বুঝতে পারবে যে একটা গানের পেছনে অনেক ধরনের গল্প থাকে, আমরা যেটা কখনো জানতেও পারি না। এভাবে দেখা যাবে যে প্রত্যেকটা গানের পেছনেই কোনো না কোনো গল্প লুকিয়ে থাকে, জড়িয়ে থাকে। রাইট। আচ্ছা আনাস ভাই, আমরা কি ওই গানটা শুনতে পারি কিনা? এই যে গানের গল্প এতক্ষণ আমরা শুনলাম, একটু আমরা দর্শকদেরকে এই গানটা শোনাতে চাই। জি এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মানে কথাগুলো খুব সহজ সরল বাক্য। প্রত্যেকটা মানুষকে তো মরতে হবেই। কি অবশ্যই। কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো প্রত্যেকটা মানুষকেই মরতে হবে, যেহেতু এলান হবে এটা স্বাভাবিক একটা ব্যাপার, যে মসজিদে এলান হবে বা এলাকাতে মানুষ বা এলান করে, একটি সুখ সংবাদ বলে এলান করে। তো এই বিষয়টার উপরে এই গানটাকে মূলত সাজানো, মানে জীবনের সাথে মিলিয়ে কথাগুলোকে সাজানো হয়েছে। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার, হতে যদি পারো নবীজির আশিক, ফুল সিরাতে পার হয়ে যাবে ঠিক, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, জান্নাতি হওয়ার সোপান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, মসজিদে হবে এলান, মসজিদে হবে এলান। জাযাকাল্লাহ। আসলে এটাই চিরসত্য, আমাদের সবার নামই একদিন এলান হবে, ঘোষণা হবে, সেদিন আমরা সবাই এই দুনিয়া থেকে চলে যাব। সে পর্যন্ত সবাই যাতে, আমরা যারা মুসলমান, আমরা যাতে ইমানের হালতে থাকি, ইমানের অবস্থায় থাকি, আল্লাহ রাসূলের যে বিধান সেই বিধানের উপর যাতে টিকে থাকি, সেই দোয়া আমাদের করা উচিত। আমিন।